বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান গতকাল চীন সফর শেষ করেছেন। তার আগের দিন তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশের যে তিস্তা নদীর অববাহিকায় যে পানি ধারণ এবং শুষ্ক মৌসুমে যে তিস্তা নদী শুকিয়ে যায়, সেখানে একটা পানি ধারণ প্রকল্প তৈরি করে এই সমস্যা সমাধান করার জন্য যে একটা তিস্তা দ্বিতীয় প্রকল্প নামে একটা প্রস্তাবিত প্রকল্প আছে, সেটাতে চীনের সম্পৃক্ততা চেয়েছেন এবং চীনের সমর্থন চেয়েছেন। ডক্টর খলিল চীনের সম্পৃক্ততা এবং সমর্থন চেয়ে তিনি বাংলাদেশের সাথে ভারত বা অন্যান্য আমেরিকার সম্পর্ক কিভাবে প্রভাবিত করলেন সেই বিষয়ে এই ভিডিও। কিন্তু তার চেয়েও একটা বড় বিষয় যে তিস্তা নদী সহ বাংলাদেশের নদীগুলোর পানি প্রবাহ এবং ভারত থেকে বাংলাদেশের জলের ন্যায্য হিস্সা আদায়ে সত্যিকারের করণীয়টা কি এবং কি করলে এই সমস্যা চিরতরে সমাধান হবে সেই বিষয়টা আলোচনা করব। তার আগে দেখি আমরা ডক্টর খলিল যে কথাটা বলেছেন, অর্থাৎ যেটা চাচ্ছেন সেটাতে কি হতে পারে। প্রথম কথা হলো, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হতে পারে। ডক্টর খলিলের ইমিডিয়েট নেসেসিটি অবশ্যই তিস্তার মানুষ বা তিস্তা পাড়ের মানুষের পানির সমস্যা সমাধান নয়। ওনার ইমিডিয়েট বা তারেক রহমানের সরকারের ইমিডিয়েট সমস্যা হলো টাকা, অর্থাৎ ঋণ বা যা কিছু পাওয়া, যাতে তিনি বাজেট তৈরি করতে পারেন, সেই বাজেট আপনার কাজে লাগাতে পারেন। তো সেক্ষেত্রে সেসব আলোচনা আমরা এই খলিল সাহেবের ভিজিটে কিছু পাইনি। এখানে সব পলিটিক্যাল কমিটমেন্ট, এবং পলিটিক্যাল কমিটমেন্টগুলো অনেক বাড়িয়েছেন চীনের প্রতি। এখন পরিবর্তে চীন কি দেয় সেটা দেখার বিষয়। কিন্তু তিস্তার বিষয় তিনি যেটা বলেছেন সেটা কি হতে পারে। একটা হতে পারে যে চীনকে বাংলাদেশ এই প্রকল্পটা করতে দিয়ে দিল, পুরোপুরি চীনকে দিয়ে দিল। এটা হলে আপনার মার্কিনদের সাথে যে বাণিজ্য চুক্তি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে চিঠি ছিল তারেক রহমানের প্রতি, সেই চিঠির প্রতি তো আবার অসম্মান দেখানো হবে। এখন সেইটা খলিলুর রহমান সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটা বুঝিয়ে রাজি করাতে পারেন সেটা একটা দেখার বিষয় আছে। আর দ্বিতীয় হলো যে চীন যদি এই প্রকল্পে প্রবেশ করে, তো তাহলে ধরে নিতে হবে যে তারেক রহমানের সরকার পুরোপুরি ভারতের সাথে সম্পর্ক অবনতি করার উনি রিস্ক গ্রহণ করলেন। সেখানে ভারত কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাও একটা দেখার বিষয় হবে। এবং ভারত যেটা সব সময় বলে, 2-3 দিন আগে আমি ভারতের একজন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনারের সাথে একটা টক শো করেছিলাম, পিনাক রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশে খুব পরিচিত মুখ। সেখানেও উনি বলেছেন যে ভারতের একটাই কনসার্ন বাংলাদেশকে নিয়ে, যে ভারতের নিরাপত্তা, অর্থাৎ উত্তর পূর্ব ভারতীয় যে 7 সিস্টার্স আছে এই রাজ্যগুলোর নিরাপত্তা, যেটা ইউনূস সরকার থেকে শুরু করে বাংলাদেশের জুলাই জঙ্গিরা মাঝে মাঝে বলে যে তারা এটা দখল করবে। এই নিরাপত্তার ব্যাপারে ভারত অত্যন্ত সেন্সিটিভ। সেখানে ভারতের সীমানার এত কাছে চাইনিজ একটা প্রকল্প, এটা বাংলাদেশের জন্য কি ধরনের কি ধরনের একটা কি বলবো যে চিন্তা ভাবনাহীন উদ্যোগ, সেটা যারা ভূরাজনীতি বোঝেন বা ভারতের সেন্টিমেন্ট বোঝেন, চীনের সেন্টিমেন্ট বোঝেন, বর্তমানে আমেরিকান যে প্রচেষ্টা চলছে বাংলাদেশে, সেগুলোর আলোকে এটা দেখতে হবে। এবং ভারত এর প্রতিকূলে, অর্থাৎ এই ব্যবস্থা বাংলাদেশ নিলে, তারেক রহমান টাকার জন্য চীনকে এখানে প্রকল্প করতে দিলে ভারত বিপরীতে কি কি করতে পারে, এগুলো খুব খোলামেলা বলা যেতে পারে। বাট
সেটার দরকার নাই। আমি মূল যে কথাটা বলেছিলাম যে বাংলাদেশ ভারতের যে পানি বন্টনের যে সমস্যা, সেটার আসলে চূড়ান্ত সমাধান কি? প্রথম কথা হলো, এইখানে চীনকে এই প্রকল্প দেয়া এই সমস্যা, বাংলাদেশ ভারত পানি বন্টনের, জল বন্টনের যে সমস্যা, এটাকে অনেক বেশি জটিল করবে এবং প্রায় অসম্ভব করে ফেলবে। এবং বাংলাদেশকে ভারত এরকম কিছু হলে ভারত নানানভাবে নিজেদের মধ্যে আরো যে 54টা নদীর মধ্যে আরো যে 53টা নদী আছে, সেগুলোর পানিকে ম্যানিপুলেট করে বাংলাদেশকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন আসলে এই তিস্তা প্রকল্পটা যখন থেকে এটা তৈরি হচ্ছিল বা মাথায় এসছিল, এটা বোধহয় চীনই বলা হয় যে বাংলাদেশকে গিয়ে তারাই এই প্রস্তাবটা রেখেছে। তখন থেকে এগুলো ভালো করে বিবেচনা করার দরকার ছিল, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু রাইট ডিরেকশনটাতে যাচ্ছিল। শেষের দিকে আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল যে এই প্রকল্প ভারতকে দিয়ে করানোই হলো আমাদের জন্য মঙ্গলতর। এই আওয়ামী লীগ সরকারের এই অনুভবটা যেমন সঠিক ছিল, কিন্তু ততদিনে তো অনেক জল ঘোলা হয়ে গেছে। একদিক থেকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের যারা ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ায়, তাদেরকে থামানোর কোনো বুদ্ধিবৃত্তিক চেষ্টা করেনি, অর্থাৎ প্রজ্ঞার সাথে এদেরকে কিভাবে মোকাবেলা করা যায়। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে আমি যেটা খুব সমর্থন করি, উনি যে হেফাজতের সাথে যে একটা গুড রিলেশনশিপে ছিলেন, সেইটাকেও কিন্তু কাজে লাগানো যেত। কারণ হলো, হেফাজতিরা এরা কিন্তু ভারতের যে দেওবন্দ মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাকে খুব সম্মান করে। এবং ভারত এত বড় একটা প্রতিষ্ঠান মুসলমানদের চালায়, যে দেওবন্দ, যেটা খুবই কনজারভেটিভ একটা প্রতিষ্ঠান, ভারত সরকারও এই প্রতিষ্ঠানটাকে প্রজ্ঞার সাথে ব্যবহার করে, অর্থাৎ মুসলমানদের মধ্যে যে জঙ্গি উন্মাদনা এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাওয়া, এটা বন্ধ করার কাজে তারা এই প্রতিষ্ঠানটাকে ভারত কাজে লাগিয়েছে। এই ধরনের কোনো প্রমাণ আমি দেখি না। আমি একবার দেখেছিলাম বহু আগে, মানে কোনো একটা ম্যাগাজিনে, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই ইয়েতে গিয়ে কি বলে দেওবন্দে গিয়ে উনি বক্তৃতা করছিলেন। আসলে হয় কি, যে কোনো ধর্মনিরপেক্ষ মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি বেশি সহানুভূতিশীল থাকে। নেহেরু সাহেবের সেই সহানুভূতি আমি ওই দৃষ্টিতে দেখি। আমি যেমন ব্যক্তিগতভাবে বাংলাদেশে যারা মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা পাহাড়ের জনগোষ্ঠী, এদের প্রতি আমি অনেক বেশি সহানুভূতিশীল, এদের যে কোনো সমস্যার প্রতি এবং এদের নিরাপত্তার প্রতি আমি খুবই সংবেদনশীল। এবং আমি মনে করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং এটা ইউনিভার্সালি সঠিক, যে কোনো দেশে সেই দেশের সংখ্যালঘিষ্ঠ শ্রেণী যদি শান্তিমতো বসবাস না করতে পারে, সেই দেশ আসলে দেশ হয়নি। এবং আমাদের দেশে দেখবেন, বিএনপিরাও বলে, আওয়ামী লীগও বলে একটা কথা, যে এই দেশে কোনো সংখ্যালঘু নাই, সবাই সংখ্যাগুরু। এগুলা হলো অত্যন্ত অর্বাচীনের মতো কথাবার্তা। ফিজিক্যালি যে জিনিসটা আছে, যেমন মুসলমান 90%, হিন্দু এখন 8%, এটা বিরাজ করে না। আর বাংলাদেশে তো সবচেয়ে বেশি বিরাজ করে, যেখানে আমরা প্রতি বছর হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছি ভারতে। তো ওই ধরনের রাজনৈতিক কথাবার্তা বলে আসলে সমস্যাটাকে আপনার ইয়ে করা হয় না, কি বলে, এটাকে স্বীকার করা হয় না। তো স্বীকারই যদি না করি একটা সমস্যার, সমাধানটা আমরা কিভাবে করব? যা হোক, বাংলাদেশের এই যে অবস্থাটা, আপনার শেখ হাসিনা শেষ দিকে সঠিক পথে এসেও যে তিনি এটা তখন তো জঙ্গি উত্থান হয়ে গেছে, সরকার পড়ে গেল, এটা আর ঠিক মতো করা গেল না। অনেকে বলে যে চীনের হাত ছিল শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার পেছনে, ভারতের হাত ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল। এখন পর্যন্ত যেটা খুবই প্রমাণিত, সেটা হলো যে আমেরিকানরা এই জঙ্গিদের সাথে হাত মিলিয়েছিল এবং আমেরিকানরা টাকা পয়সা খরচ করেছিল। এখন চীন ভারতকে কি করেছিল সেটা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা হয়। যারা ইউটিউবে যথেষ্ট ভিউ তৈরি করতে চান এবং ব্যবসা বাণিজ্য করতে চান, তারা এগুলা নিজেরা কল্পনা করে করে অনেক কথা বলেন। মানুষ এগুলা শুনে মজা পায় এবং তাদের ইউটিউব দেখে।
তবে আমি ইউটিউবে ভিউ বাড়ানোর চেয়েও আমার কথা হলো যে কনটেন্টটা যেন সঠিক থাকে, যারাই শুনবেন তারা যেন একটা সঠিক ধারণা পান। হ্যাঁ, অনেকে আবার অভিযোগ করেন যে এই আপনার কথা বারবার বলেন আপনি। আছে ভিডিও তো আমি এডিট করি না, আমার এডিট করার সক্ষমতা নাই, আমাকে দু একজন এডিট করে দিতে চেয়েছিল, দেখলাম যে ওদের অনেক সময় লাগে। সুতরাং আমি এটা আপনি এগুলো লাইভ শুনছেন, আমি লাইভটা আটকে রাখি, কারণ আমি শুধু সামনের 1 মিনিট পেছনের 1 মিনিট কাটার চেষ্টা করি, বাকিটা ভেতরে আমি ঢুকি না। তো একটা লাইভ বক্তৃতা শুনছেন, সেখানে যতটুকু, আর আমি নিজে তো আসলে কথা বলায় পারঙ্গম না, সুতরাং যারা দেখেন তারা ওইভাবে দেখবেন, কন্টেন্টটা দেখবেন এবং যুক্তি দেখবেন। সেগুলো দেখে আশা করি এই যে ভিডিওর যে মানটা যে অত ভালো না সেটা একটু ভোলার চেষ্টা করবেন, কারণ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, এবং ভবিষ্যতে আমরা যে মুক্তিযুদ্ধের সরকার গঠন করব তাদের জন্য এখনই আমি দিশাগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কোন কোন জিনিসগুলাতে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে উন্নতি করতে হবে। যে কথা বলছিলাম আপনার, এই যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়ে দেওয়াতে যে পরিমাণ ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ইতিমধ্যে হয়ে গিয়েছিল 2024 সালের জুলাই পর্যন্ত, সেই ঘৃণার তো আর মোকাবেলা করা যায়নি। একদিক থেকে ঘৃণার ফ্লাড গেট তো ছেড়ে দিয়েছি আমরা, একেবারে ঘৃণা উৎপাদন করেছি আপনার কি বলে যে জ্যামিতিক হারে 2 গুণের জায়গায় 10 গুণ হয়েছে প্রতিদিন, পরের দিন এটা 50 গুণ হয়েছে। আর এই তিস্তা প্রকল্পের সঠিক ডিসিশনটা আসতে শেখ হাসিনা সরকারকে অনেক ধরনের দোদুল্যমানতার ভেতর দিয়ে যেতে হয়েছে। আসলে ভূ রাজনৈতিক ইস্যু যে কোনো যদি অভ্যন্তরীণ কোনো প্রজেক্টের সাথে জড়িয়ে যায়, এটা শুরু থেকেই কিল করতে হয়, এবং সেটা সেই ইস্যুটা আসতেই দেওয়া উচিত না। এখন নানান যন্ত্র নানান সুবিধা গ্রহণ করে, আমেরিকানরা যেমন জঙ্গি মৌলবাদীদের সাথে চলে গেল, চীনও সেই সুযোগ নেয়, ভারত সুযোগ, সবাই নিবেই। আপনাকে ধরে নিতে হবে যে তারা আপনার কাছ থেকে এই ধরনের তারা তাদের চেষ্টা করবে, আপনার চেষ্টা হলো এগুলো সবগুলোকে সমন্বয় করা, প্রতিহত করা, নিজের স্বার্থের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তটা নেয়া। সেইটা আওয়ামী লীগ সরকার ফেল করে গেছে। অর্থাৎ একদিক থেকে ভারত ঘৃণা ছড়ানো বন্ধ না করে শেষ মুহূর্তে এসে যখন বলল যে ভারত এই প্রকল্প করবে, তখন আসলে এটা লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। বরঞ্চ ওই সময় তারা এটা নিয়ে মুখ বন্ধ রাখলেও পারত, কিন্তু আসলে এইসব জিনিস আপনার হঠাৎ করে সমাধান করা যায় না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগে, প্ল্যান এ বি সি ডি লাগে, কি বললে কি বলবো, কোনটা বলবো, সেটা তো আসলে তখন আর জঙ্গি উত্থান এমনভাবে হয়ে গিয়েছিল যে এবং আরো কিছু সমস্যা এমনভাবে তৈরি হয়ে গিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আসলে ওই সময়টায় খেই হারিয়ে ফেলেছিল। এখন ওই কথাগুলো বলে শেষ করে দেয় যে আসলে কিভাবে বাংলাদেশ ভারত থেকে তার পানির ন্যায্য হিস্সা পেতে পারে। দেখুন, আমি বারবার বলেছি বাংলাদেশ ভারতের সাথে দ্বিপাক্ষিক এখানে 2 থেকে 3টা ইস্যু আপনি জড়ো করতে পারেন। একটা হলো পানির হিস্সা, এইখানে ভারত বাংলাদেশকে সঠিক হিস্সা দিচ্ছে না। আর আরেকটা হলো যে সীমান্তে যে মানুষ হত্যা করে, এই হত্যাটা ভারত আমি মনে করি ফিজিক্যালি চাইলে বন্ধ করে, তারা সেটা বন্ধ করে না। আর তৃতীয় একটা সমস্যা, যেটা ভারতের লোকজন যখন বাংলাদেশের ব্যাপারে কথা বলে, তারা যেই অ্যাটিচিউড নিয়ে কথা বলে সেই অ্যাটিচিউডটা বাংলাদেশের মানুষ পছন্দ করে না, এবং জঙ্গিরা সেটাকে এক্সপ্লয়েট করে। কিন্তু এখন দেখা যায় যে ভারতের, যেমন ধরুন এই যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু, যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে আমরা জানতে পারছি, অবশ্য তিনি ইলেকশনে বিজয়ী হয়ে তার কথাবার্তা অনেক বেশি সংযত করেছেন, কিন্তু যতক্ষণ উনি ইলেকশন ক্যাম্পেইন করেছেন ওনার অনেক ধরনের কথাবার্তা ছিল আসলে যেটা ভারত বাংলাদেশের সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে এই মানে ওই 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 ভাবে কথা বলাটা কোনোভাবেই সহায়ক নয়। এই 3 জায়গায় আমরা, অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা ভারতকে এই 3টা জায়গায় শিক্ষিত করতে পারি।
কিন্তু এই ৩টা জায়গা ছাড়া ভারত বাংলাদেশকে অসীম কৃপা করে গেছে গত ৫৫ বছর। সব জায়গায় আপনার এই পানির সমস্যা, এটা কিন্তু অনেক আম পরোক্ষভাবে মানুষের সমস্যা হিসাবে দেখা দেয়। আবার আপনার সীমান্তে হত্যা, সেটার জন্য বাংলাদেশ তো নিজেকে আগে সংযত করা উচিত। বাংলাদেশ থেকে যাতে মানুষগুলা ওই পারে না যায়, এটা তো মূল দায়িত্ব বাংলাদেশের। যাই হোক, এগুলো বুঝিয়ে তো আর বোঝানো যাবে না এটা। কিন্তু আর আসুক যে সমস্যাগুলো বাংলাদেশের জন্য, যেমন এখন আজকে খবরে দেখলাম যে তারেক রহমানের সরকার ভারতে তেল শোধন করার প্রস্তুতি নিচ্ছে। চিন্তা করেন, বা আমাদের আওয়ামী লীগ সরকার এটা করলে তো দেশ বিক্রি দিয়ে ওরা কত কি করে ফেলতো। এই অ্যাটিচিউড বাংলাদেশের যে আমরা ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা আপনার ছড়িয়েছি, সেইটা কিন্তু ওই ভারতের ওই ডিসিশনগুলোর উপর প্রভাব ফেলে। তারা আমাদেরকে যে পানির ন্যায্য হিসাবে তারা যে ধরনের ইস্যু তৈরি করে, তারা জিয়ে রাখে ইস্যুটা, আসলে দেয় না পানি তা না, তারা এইগুলোর একটা স্থায়ী সমাধান করে না ভারতের পক্ষ থেকে, বিশেষ করে জলবন্টনের ক্ষেত্রে। কেন করবে? ভারতের জায়গায় আপনি থাকলে আপনি করতেন। এই যে আপনি এখন চীনকে বলছেন যে তারেক রহমানের সরকার তিস্তা প্রকল্প চীনকে করতে দিবে, ভারত যেখানে এত সেন্সিটিভ, তার সেই চিকেন নেক এবং অন্যান্য ইয়েটা বলে, আসলে এগুলো বাস্তবতা বড় কোনো সমস্যা না। সমস্যা হলো প্রতিটা রাষ্ট্র যারা পরাশক্তি হতে চায় বা আঞ্চলিক শক্তি হতে চায়, তাদের মগজে আপনার শত শত বছর ধরে তারা ইন্টারন্যাশনাল রিলেশনসের যেসব গার্বেজ আমি বলি এগুলাকে, থিওরি পড়েছে। এই থিওরিগুলো পড়ে পড়ে তো ওদের মগজ ধোলাই হয়েছে। সেই মগজ ধোলাই নরেন্দ্র মোদী সাহেবেরও হয়েছে, শি জিনপিং এরও হয়েছে, তারপরে প্রেসিডেন্ট ট্রাম্পেরও হয়েছে, ইয়েরও হয়েছে, বা প্রেসিডেন্ট পুতিনেরও হয়ে গেছে। তবে এর মধ্যে আমরা যেটা দেখি বরাবর, পুতিন এবং শি, অর্থাৎ এই দুই দেশের নেতারা অনেক বেশি প্র্যাকটিক্যাল চিন্তা করতে পারে। ভারত অনেক বেশি ইমোশনাল, আর মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি আপনার বলবো যে একেবারে স্টুপিড ভূরাজনৈতিক চিন্তা ভাবনার ক্ষেত্রে। আমি আবার বলছি, চীন ধৈর্যধারী, সংযত, প্র্যাকটিক্যাল, রাশিয়া ওয়াইজ, ভারত ইমোশনাল, আমেরিকা স্টুপিড। এই 4টা জিনিস আপনারা মনে রাখবেন। ভূরাজনৈতিক স্বার্থ বা ভূরাজনৈতিক স্বার্থ প্লাস, এভাবে বলি যে অর্থাৎ পরাশক্তি হওয়ার যেই অ্যাম্বিশন, বা আমেরিকার পরাশক্তি, প্রথম পরাশক্তি হিসাবে টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেইটা বাস্তবায়নের ক্ষেত্রে এই 4টা রাষ্ট্রের আপনার সিদ্ধান্তগুলো আসে। চীনের প্রেসিডেন্ট থেকে আসে আপনার দূরদর্শী, আপনার ঠান্ডা মাথায় চিন্তা, পুতিন সাহেবের থেকে আসে বিজ্ঞ চিন্তা ভাবনা, ভারতের কাছ থেকে আসে ইমোশনাল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে স্টুপিডিটি। তার মানে স্টুপিড যদি আপনি হন, আপনার কিন্তু এই পৃথিবীতে জায়গা নেই। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রজ্ঞাহীন একটা জাতি, এত শৌর্য, বীর্য, ক্ষমতা, পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র গঠন করার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র, তারা যেহেতু চিন্তার জগতে আপনার অ্যাডভান্সড না, অনেকটা ইসলামিক মৌলবাদীদের সাথে এদের মিল আছে। ইসলামিক মৌলবাদীদেরও চিন্তার মানে ইসলামিক মৌলবাদের মূল সমস্যাটাই তো হলো চিন্তাহীনতা, যুক্তিহীনতা, হঠকারিতা, আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখা যাচ্ছে একের পর এক সেই দিকেই ধাবিত হচ্ছে। ফলে যেটা দেখা যাচ্ছে, এবং সাম্রাজ্যটা গঠনই করা হয়েছে কতগুলো ভুল থিওরির উপর। ফলে এই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে আর 1 নম্বর পরাশক্তি হিসেবে টিকতে পারছে না। এবং আমরা হয়তো এটা একটু বেশি লাগতে পারে, সময় কম লাগতে পারে, ভারত আর চীন যদি বন্ধুর মতো আচরণ করে, যেই যতটুকু বন্ধুত্বের আচরণ রাশিয়া আর চীন এখন করছে, ততটুকু বন্ধু যদি ভারত আর চীন হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তেই পৃথিবীর 2-3 নম্বর শক্তিতে চলে যাবে। অর্থাৎ তার সারা পৃথিবী জুড়ে তার যে আধিপত্য করার যে এখন পর্যন্ত যে ক্যাপাসিটি আছে, এই 3টা রাষ্ট্র যদি, অর্থাৎ এই 3টা তো না, ভারত আর চীন যদি অতটুকু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসে, যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রাশিয়া আর চীন আছে, তাহলে কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র 1 নাম্বার পরাশক্তি নয়।
ফলে এইখানে আবার চীনের দূরদর্শিতারও একটু প্রশ্ন করতে হয়। ভারতের তো অনেক বেশি প্রশ্ন করতে হয়। তাদের অদূরদর্শিতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পৃথিবীর উপর ছড়ি ঘুরিয়ে যাচ্ছে, যেটা আরো অনেকদিন পারবে না। এদিক থেকে ঠিক যে রাশিয়া, ভারত, চীন এরাও চেষ্টা করছে, এরা ব্রিক্স করছে, এই করছে, সে করছে, বাট প্রগ্রেস আশানুরূপ নয়। সেখানে এইটা খুবই দ্রুত প্রগ্রেস হয় যদি চীন আর ভারত তারা তাদের যে মানসিক দ্বন্দ্ব আছে সেটাকে যদি সেটেল করতে পারে। আচ্ছা, যা হোক, সেটেল করতে পারুক না পারুক, একটু অন্যদিকে গেলাম। কারণ হলো যে এইসব আলোচনা মার্কেটে অনেক হয়, কিন্তু আপনার আসল কথাটা কেউ তুলে আনে না। সেই জন্য আপনাদের কিছু কথা শুনিয়ে দিলাম। এখন দেখুন, বাংলাদেশে পানি পানি জল বন্টনের আপনি ন্যায্য ভাগ বা ন্যায্য হিস্সা আপনি যদি পেতে চান, তাহলে ভারত বাংলাদেশের যে একটা আদর্শ সম্পর্ক হওয়ার কথা ছিল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে, কারণ মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। যে কারণে মুক্তি, এবং দেখেন, ভারতকে যে স্বাধীনতা বিরোধীরা ঘৃণা করে, এই ঘৃণার আসলে কারণটাও তো অত্যন্ত বাস্তব। এই স্বাধীনতা বিরোধীদের কাছে পাকিস্তানটা কত বড় পেয়ারের একটা রাষ্ট্র ছিল, সেইটা যে ভারত ভেঙে দিল বাঙালিদের, বাংলাদেশের মানুষদের স্বাধীন করে, এই আঘাত এদের আপনার 14 পুরুষ তো ভুলতে পারবে না। সেখান থেকে তারা ইসলাম ধর্মকে ব্যবহার করে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়েছে, এবং এটার মূল দায়িত্ব ছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগ দলের বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। ভারত ঘৃণা, হিন্দু ঘৃণাটাকে বাংলাদেশে আপনার এটার টুটি চেপে ধরা। এটা অনেক বাস্তব কারণে হয় নাই, এখানে আওয়ামী লীগের বা কারো কোনো দোষ নাই। আজকে আপনার 2024 সালে যে জঙ্গি উত্থান হয়ে গেছে, সেখান থেকে আমরা পেছনের সমস্যাগুলো দেখার সুযোগ পাচ্ছি। ভবিষ্যতে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে পারব। কিন্তু ইতিমধ্যে যে ক্ষতিটা হয়ে গেছে, যে বাংলাদেশ বিভিন্ন সময় তার প্রয়োজন মতো পানি পায়নি, ভারত সেখানে তার কৌশল খাটিয়েছে নানান ধরনের, এবং জঙ্গিরা চায় ভারতকে দখলই করে ফেলতে। তারা চায় যে এই সমস্যার সমাধান করবে জোর করে, আর এটা জোর করে এই সমস্যার সমাধান করা যায় কি না, গেলে তো জঙ্গিরা ইউনূসের ওই 2 বছরেই করে ফেলতে পারতো, কিংবা জিয়াউর রহমান তো 4-5 বছর রাষ্ট্র শাসন করেছেন, উনি করে ফেলতে পারতেন, কিংবা এরশাদ করে ফেলতে পারতো না, পারেনি তো কেউ। যা পানি এসেছে গঙ্গার সেই চুক্তি, সেটাও শেখ হাসিনা করেছে 3 বিঘা, সেটা খালেদা জিয়ার আমলে উদ্বোধন হয়েছে, সমাধান করেছে শেখ হাসিনা। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, দেখুন নরেন্দ্র মোদী কত আন্তরিক এবং আপনার গণতান্ত্রিকভাবে চেষ্টা করেছেন, যেই সমস্যা বাংলাদেশ ভারতের যে 4 কিলোমিটার, 4 না 2 কিলোমিটারের মতো একটুখানি জায়গা, সেখানে সীমানা চিহ্নিত ছিল না। এটা হচ্ছে 40 বছর 50 বছর চলে আসছিল। কংগ্রেসের সরকার এটা করতে পারেনি বা করেনি, যাই হোক। এবং সিটমহল বিনিময়, এবং সিটমহলগুলো যে বিনিময় হলো আপনার 13 না 14 সালে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা মিলে করলেন, বাংলাদেশ অনেক বেশি জমি পেল। এসব যারা এগুলা ইন ডিটেলস জানেন তারা জানেন, যারা জানেন না তাদের আমি যা বলছি এই আইডিয়াগুলো কিন্তু আছে। এবং নরেন্দ্র মোদী সাহেব কত আন্তরিক ছিলেন বাংলাদেশের প্রতি, শেখ হাসিনার প্রতি। উনি কিন্তু একটা অমীমাংসিত, সবচেয়ে জটিল সমস্যা ছিল এই স্থল সীমানাটা চিহ্নিত করা, সেটা চিহ্নিত করে দিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো অচিহ্নিত সীমানা কিন্তু নাই। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ যদি ওই যে একেবারে আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণায় তাদের মন যদি বিষাক্ত না হয়ে যেত, তারা কিন্তু এটাকে উদযাপন করত। এবং এটা নরেন্দ্র মোদীর আমি উদারতা হিসাবে দেখতে হবে, কারণ যেহেতু এটা অন্যান্য ভারতের অন্যান্য প্রধানমন্ত্রীরা করেন নাই বা করতে পারেন নাই নানান কারণে, আর শেখ হাসিনার এটাকে সাফল্য হিসাবে দেখার কথা ছিল। আমরা কি সেটা দেখেছি? আমরা তো বেশি জঙ্গিদের সাথে চলে গিয়েছি। যাই হোক, সংক্ষেপে বলি, বাংলাদেশ ভারত একটা অত্যন্ত আস্থামূলক যদি সম্পর্ক গঠন করতে না পারে, এবং যে আস্থামূলক সম্পর্ক আপনার পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রগুলো, যেমন আমি এখন কানাডাতে বসে আছি, এখানে যুক্তরাষ্ট্র আর কানাডার সাথে একটা আস্থামূলক সম্পর্ক আছে। তো মানুষের মধ্যে যে এক ধরনের টানাপোড়েন নাই সেটা বলবো না। আপনারা দেখেন, কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে কানাডাকে তাদের 51st স্টেট হিসাবে ইউনাইটেড স্টেটসের সাথে একীভূত হয়ে যেতে। এটা বলার আগেও নানান ধরনের অনেক ধরনের কিন্তু দুই দেশের মানুষ ম্যাচিওর বলে, এবং কোনো ওই যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণার মতো কোনো বিশেষ ঘৃণা এখানে আপনার বিরাজমান নাই দেখে
তারা কিন্তু সুন্দর সহযোগিতামূলক পিসফুলি কোএক্সিস্ট করছে, একজন আরেকজনের ইকোনমিক সেক্টরগুলোতে আপনার রোল প্লে করছে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের সাথেও তাই, অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু ওই বিশেষ ঘৃণাটা প্রচলিত নাই। সমস্যা আছে, যেমন যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো যে মেক্সিকো থেকে সারা পৃথিবী, মানে মেক্সিকো হয়ে সারা পৃথিবী থেকে, এমনকি বাংলাদেশ থেকেও এবং সাউথ আমেরিকা, ল্যাটিন আমেরিকা থেকে তো অবশ্যই ইলিগাল ইমিগ্রেন্টরা মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে। এটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় সমস্যা। তারপরেও কিন্তু দুই দেশের মধ্যে আপনার বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা পুরো দমে চলে। বাংলাদেশের যেটা হয়, বাংলাদেশে ভারত সব ধরনের সহযোগিতা করে, কিন্তু পানির জায়গাটা তারা আটকে রেখেছে। এর কারণ হলো বাংলাদেশ একেবারে কখনোই নানান টানাপোড়েনের কারণে এবং মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি পরাজিত না হওয়াতে, বা তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্যাপাসিটি শূন্য না হওয়াতে, এবং তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবের কারণে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে সরকার যতবার গঠিত হয়েছে, আমরা কখনো ভারতের সাথে ওই আন্তরিকতায় পৌঁছতে পারিনি যেখানে ভারত সম্পূর্ণ আন্তরিকতার সাথে তারা যে একটা জায়গায় ঝুলিয়ে রেখেছে, সে পানির জলবন্টনের সমস্যাগুলা সমাধান করে ফেলবে বাংলাদেশের সাথে। এইটা ভারত কখনোই করবে না যতদিন বাংলাদেশ প্রমাণ করছে না যে সে ভারতের সাথে, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ গঠিত হয়েছে, যে বাংলাদেশ গঠনে ভারতের আমি বলবো যে আপনার একেবারে তুলনাহীন সাহায্য ছিল, সেটার উপর ভিত্তি করে এবং দুই দেশের মানুষের মধ্যে এবং সরকারের মধ্যে এবং রাজনীতির মধ্যে আপনার পরিপূর্ণ আন্তরিকতা, যে না আমরা একে অন্যের সহযোগী। আমরা কখনো সহযোগী মানে আমি আমার দেশে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা তৈরি করব না, আপনি আপনার দেশে বাংলাদেশ ঘৃণা, মুসলমান ঘৃণা তৈরি করবেন না। এটা অনেক লম্বা আলোচনা, সেখানে আজকে যাচ্ছি না। এইটা যদি হয়, অর্থাৎ এই আন্তরিকতা হলে, এবং ভারতের যে নিজেদের যে সমস্যা আছে পানি নিয়ে, তাদেরও যে পানি নাই, হ্যাঁ, তারা পানি তো আর এমনি এমনি প্রত্যাহার করে না, কারণ তাদেরও তো পানি নেই। সেই সমস্যাটাকেও বাংলাদেশকে অত্যন্ত সহানুভূতির সাথে দেখতে হবে, এবং বাংলাদেশের পানির সমস্যাটা তখন ভারত সহানুভূতির সাথে দেখবে। আমাদের সুবিধা হলো কি, ভারত রাষ্ট্র হিসাবে অনেক নরম। আপনারা দেখবেন এত কিছুর পরেও বাংলাদেশের যখন তেল থাকে না, ভারত তেল দেয়, শাকসবজি থাকে না দেয়, পেঁয়াজ থাকে না দেয়। আপনি এই পরিমাণ ঘৃণা যদি আপনি চীনকে করতেন, আর চীন যদি আপনার প্রতিবেশী থাকতো, দেখতেন চীন কি কষ্টটা বাংলাদেশকে দিত। ভারত কিন্তু সেই কষ্ট দেয় না। অর্থাৎ ভারত একটা অত্যন্ত নরম প্রতিবেশী। অ্যাটিটিউডের সমস্যা আছে তাদের, মানে সিনিয়র লোকজনের কথাবার্তায়, কিন্তু সামষ্টিক, এটা হিন্দু কালচারের কারণে হোক, যে কারণে হোক, সামষ্টিক ডিসিশন মেকিং ওরা বাংলাদেশের প্রতি অতিশয় উদার। এই উদারতাটাকে বাংলাদেশ অনেক দূর ব্যবহার করে এই পানির সমস্যার সমাধান করতে পারত। ভবিষ্যতেও পানির সমস্যা সেই পথেই সমাধান করতে হবে। তার আগে বাংলাদেশ থেকে আপনার হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, যে অংশটুকু অযৌক্তিক, সেইটাকে আপনার রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে আপনার মোকাবেলা করে সমাধান করে, যদি আমরা জলবন্টনের সমস্যার উপর একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম আমরা হাতে নিই, তখন আমরা এটা সমাধান করতে পারবো। ভারত বাংলাদেশের যে পানি এবং নদীর পানি বন্টন সংক্রান্ত যে কোনো সমস্যা, তিস্তার সমস্যা হোক, যা হোক, এটা আসলে দুই পক্ষের মধ্যে, সেখানে বাংলাদেশের ভেতরেও যেসব ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, সেটা ভারতের সহযোগিতায় করতে হবে, বা ভারত বাংলাদেশ যৌথভাবে করতে হবে। তারপরে যদি তৃতীয় কোনো শক্তির কল কবজা টাকা করি লাগে, সেটা দুইজনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পরে আসতে পারে, যেটা সম্ভব আমি মনে করি। বাংলাদেশ যদি সে আন্তরিকতা ভারতের প্রতি দেখাতে পারে, ভারত যে আন্তরিকতাটা দেখায় বাংলাদেশের প্রতি, আমার এই কথা তো অনেকের গা জ্বলে যাচ্ছে যে ভারত কোত্থেকে আন্তরিকতা দেখালো, ওরা তো পুরা বাংলাদেশ কিনে ফেলেছে। এই যে মিথ্যা রটনাগুলো আপনার পিনাকিরা এবং পিনাকি দুইজন হিন্দুকে দিয়ে জামাতিরা বলাচ্ছে, বাংলাদেশের মানুষ তো ওগুলাই বিশ্বাস করে। আমার এই ভিডিওটা 10-12 হাজার পর্যন্ত দেখতে পারে, ইদানিং ভিডিওর একটু চলছে, আপনারা যদি একটু এগুলো আরো বেশি জায়গায় শেয়ার করেন, কারণ পিনাকি একটা ভিডিও ছাড়লে সাথে সাথে 10 লাখ ভিউ হয়। বোঝেন তাইলে কত ঐক্যবদ্ধ, কত 10 লাখ লোকের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে পিনাকি একটা ভিডিও করে। আমি একটা ভিডিও করে 10,000 মানুষের মধ্যে হয়তো সম্প্রীতির কথাগুলা পৌঁছাতে পারছি। তাহলে তফাৎটা দেখেন না, কত পার্থক্য আমাদের মধ্যে।
আমি বা যারা বাংলাদেশের ভালো চায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের পক্ষের সদস্য হিসাবে কথা বলে, তাদের যে লিমিটেড অ্যাক্সেস অনলাইনে, সেটা কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি। শেষ কথা হলো যে ভারত বাংলাদেশ আন্তরিক সম্পর্ক তৈরি না হলে আপনার বাংলাদেশের যে পানির যে ন্যায্য হিস্যা, এটা কখনো ভারত থেকে আপনি পাবেন না। এবং সেটার জন্য এবং পাওয়ার জন্য শুধু পানির হিস্যা কেন, বাংলাদেশকে একটা সমৃদ্ধিশালী রাষ্ট্র হতে হলে ভারতের সাথে খুব আন্তরিক, আন্তরিক বলতে একেবারে কোনো রকম বিশ্বাসহীনতা যেখানে কাজ করে না। আপনার কাজ করতে পারে, বিভিন্ন ইরিটেন্ট কাঁটা কাজ করতে পারে, কাঁটা বিছানো থাকতে পারে, কিন্তু যেন বিশ্বাসহীনতাটা না থাকে। এই বিশ্বস্ততার দুই পক্ষ থেকে বলিষ্ঠভাবে তৈরি করার উপর কিন্তু বাংলাদেশের আপনার অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে, শুধু বাংলাদেশের তিস্তা বা এইসব নদীর পানি পাওয়া নির্ভর করে না। এবং সেইটা করে যদি আমরা এরপরে আমাদের দ্বিপাক্ষিক উন্নয়ন অন্যান্য দেশের সাথে করতে চাই, সেটাও করা সম্ভব এবং অন্যান্য পরাশক্তির সাথে থেকেও টাকা পয়সা নেওয়া সম্ভব। আমি জানি আমার এই কথাটাকে মৌলবাদীরা এইভাবে দেখবে যে ভারতের কাছে বাংলাদেশকে পুরোপুরি তাহলে বিক্রি করে দিয়ে করতে হবে না। ওটা হলো ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা থেকে এবং মূর্খতা থেকে আমাদের যে মগজ ধোলাইকৃত সমাজ তৈরি করা হয়েছে, সেই সমাজের অযৌক্তিক চিন্তা। পৃথিবীতে আপনারা যে কোনো দুটো পাশাপাশি দেশের সাথে দেখবেন তারা কিভাবে আস্থার সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় এগিয়ে যায়। একটা দেশ বড়, একটা দেশ ছোট, এটাই হয়। সেখানেও কিন্তু একটা মনস্তাত্ত্বিক গ্যাপ থাকে, কিন্তু এই গ্যাপগুলো পূরণের জন্য দুই পক্ষ থেকেই সবসময় আপনার যৌক্তিক, ভবিষ্যৎমুখী এবং প্রজ্ঞাসম্পন্ন ডিসিশন নিতে হয়।